নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন ভয়ের গল্পের এপিসোডে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর দিয়ে কমেন্ট করেছিলেন তাদের নাম আমি আজকের গল্পের শেষে ঘোষণা করব। আর ঝটপট আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে আমাদের গল্পটি শুনছেন অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের নামের মধ্যে থেকে বেশ কয়েকটি নাম আমি আগামী গল্পে আবার ঘোষণা করব। আর যারা যারা আমাদের চ্যানেলের গল্পগুলি নিয়মিত শুনছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন গল্পের আপডেট পেতে বেল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা মিলি ঘোষের কলমে এক ভয়াল ভৌতিক কাহিনী, বর্ষা রাতের ট্রেনে বিপদ। তবে মূল গল্পে প্রবেশ করার আগে আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের নিবেদনের এই গল্পটি কিন্তু সম্পূর্ণরূপে লেখিকার কল্পনাপ্রসূত এবং নিছকই বিনোদনের জন্য নির্মিত। তাই আমার একান্ত অনুরোধ, দয়া করে গল্পটির সঙ্গে বাস্তবের কোনো মিল খুঁজবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন, আজ আমার সঙ্গে নারী কণ্ঠে থাকছে শ্রেয়সী। শুরু হচ্ছে লেখিকা মিলি ঘোষের কলমে বর্ষা রাতের ট্রেনে বিপদ। আজ যে গল্পটা আপনাদের শোনাতে চলেছি সেটি বেশ কিছু বছর আগের ঘটনা। গ্রামের নাম গড়লপুর, একটি প্রত্যন্ত গ্রাম। গ্রামটা খুব ছোট হলেও গ্রামের প্রাকৃতিক পরিবেশ ছিল মনোরম। শহর থেকে অনেকেই দুদিনের ছুটি কাটাতে এই গড়লপুর গ্রামে আসত। তবে এই গ্রামের একটা আশ্চর্য বিষয় হল, সন্ধ্যার পর থেকেই গ্রামে নেমে আসে একটা অদ্ভুত নীরবতা। এমনিতেই এই গ্রামে জনসংখ্যা খুবই কম, তাও যারা থাকতো তারাও বিকেলের মধ্যে কাজকর্ম সেরে সন্ধ্যার আগেই ঘরে ঢুকে দৌড় দিত। খুব একটা দরকার না পড়লে সন্ধ্যার পর কেউ দরজা খুলে বাইরে বেরোতো না। লোকমুখে শোনা যেত যে অন্ধকার নামলেই নাকি এখানে উপদ্রব ঘটে কিছুর একটা। গ্রামটা নাকি অভিশপ্ত। অনেকেই নাকি সন্ধ্যাবেলায় ওই রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় নানান রকম অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছে। গ্রামেরই এক যুবক রমাকান্ত একদিন সন্ধেবেলায় রেল লাইনের পাশের রাস্তা দিয়ে ফেরার সময় হঠাৎ করে ট্রেনের শব্দ শুনতে পায়। একটু অবাক হয় সে, কেননা এই সন্ধেবেলায় তো এই লাইনে কোনো ট্রেন আসার কথা নয়। এখানে ট্রেন বলতে সেই সকাল 8টায় একবার আর রাত 10টায় একবার। তাহলে কি সকালের ট্রেনটাই লেট করে এই সন্ধেবেলায় যাচ্ছে? কথাটা ভাবতে গিয়েই হঠাৎ তার কানে আসে কারোর একটা আর্তনাদ। রমাকান্ত বেশ ভয় পেয়ে যায়। সে দৌড়ে রেল লাইনের কাছে যায় আর দেখতে পায় একটা নির্মম ঘটনা। দূরে একটা ট্রেন চলে যাচ্ছে আর তার সামনে রেল লাইনের ওপর পড়ে আছে একটা মানুষ। তাহলে কি ট্রেনটা তাকে ধাক্কা দিয়ে চলে গেল? রমাকান্ত দৌড়াতে দৌড়াতে সেই লোকটির কাছে এলো, কিন্তু অবাক কাণ্ড, এখানে তো কেউ নেই। কিন্তু একটু আগেও সে দেখল যে এখানে একটা মানুষের দেহ পড়ে আছে। তবে গেল কোথায় সেটা? রমাকান্ত স্টেশন মাস্টারের কাছে গেল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারল যে এখন কোনো ট্রেন আসার সময়ই নয়। সকালের ট্রেন বেরিয়ে গেছে আর রাতের ট্রেন আসতে এখনো অনেক দেরি। স্টেশন মাস্টারের কথা শুনে রমাকান্ত বেশ অবাক হয়ে গেল। তাহলে কি সে ভুল দেখল? না না, এমনটা তো হতেই পারে না। সে যে স্পষ্ট দেখল এখানে একটা মানুষের দেহ পড়েছিল আর দূরে একটা ট্রেন চলে যাচ্ছিল। এবার রমাকান্ত বেশ ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি নিজের বাড়িতে ফিরে গেল সে, কিন্তু এই ঘটনার কথা কাউকেই বলল না। এরপর থেকে নাকি আরো অনেকেই সন্ধ্যার পর রেল লাইনের কাছ থেকে ফেরার সময়
নানান রকম অদ্ভুত ঘটনা দেখেছে। তারপর থেকেই রাতের বেলা তো বটেই, দিনের বেলাতেও রেল লাইনের ধারের কাছে কেউ একটা যায় না। এমনকি স্টেশনটাও এখনো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তারপর কেটে গেছে 5টা বছর। একদিন সরকার থেকে লোক এসে স্টেশনটা ভালো করে পর্যবেক্ষণ করে গেল। শোনা গেল এখানে নাকি নতুন করে একটা ট্রেন চালু হবে, যেটা গড়লপুর থেকে কৃষ্ণপুর পর্যন্ত যাবে। গ্রামবাসীরা সরকারের লোকেদের বারবার বারণ করেছিল যে এখানে যেন কোনো ট্রেন চালানো না হয়, কারণ জায়গাটা খুব অভিশপ্ত। অথচ সরকারের লোকজন তাদের কথায় কোনো কর্ণপাত করেনি। মাস কয়েক পরেই এই লাইনে ট্রেন চলাচল শুরু হয়। সকালবেলায় আপ ট্রেন গড়লপুর থেকে কৃষ্ণপুরে যায়, আবার রাত্রিবেলায় ডাউন ট্রেন কৃষ্ণপুর থেকে গড়লপুরে ফিরে আসে। যদিও গড়লপুর গ্রামের কেউই ভয়ে ওই ট্রেনে ওঠে না। অন্য গ্রাম থেকে যারা ওঠে তাদের সংখ্যাও ওই হাতে গোনা। আর এভাবেই কেটে যায় বেশ কয়েকটা মাস। তবে এর মধ্যে অদ্ভুত কিছুই ঘটেনি। ধীরে ধীরে গড়লপুরের গ্রামবাসীদের মন থেকে এই রেল লাইনের আতঙ্কটা কেটে গেল। সুব্রত রায় উত্তর কলকাতার একজন স্থায়ী বাসিন্দা। বয়স এই 25-26 হবে। সেন্ট জেভিয়ার্স থেকে পড়াশোনা করে সে এখন বাবার সাথে নিজের পারিবারিক ব্যবসা সামলাচ্ছে। গড়লপুর গ্রামে তাদের এক দূর সম্পর্কের আত্মীয় আছে। একদিন সুব্রতদের বাড়িতে চিঠি এলো যে তাদের গড়লপুরের সেই আত্মীয়র খুবই অবস্থা খারাপ, ভীষণ অসুস্থ। সুব্রতর বাবা ছেলেকে বললেন তাকে গিয়ে একবার দেখে আসতে এবং কিছু অর্থ সাহায্য করে আসতে। অগত্যা পরের দিনই সুব্রত সকালে ট্রেনে রওনা দিল। হঠাৎ তার মনে পড়ল যে বকুলপুরে তার কলেজের বন্ধু কেশবদের বাড়ি। কেশব তাকে অনেকদিন তাদের বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করেছে, কিন্তু কখনোই সম্ভব হয়ে ওঠেনি। তাই সুব্রত মনস্থির করল যে আজ সে কেশবদের বাড়িতেই আগে যাবে। সেখানেই আজ রাত্রিটা থেকে কালকে ট্রেনে সে গড়লপুর যাবে। বকুলপুর স্টেশনটা গড়লপুর আর কৃষ্ণপুর স্টেশনের মধ্যবর্তী অংশে অবস্থিত। কেশবদের বাড়িতে দিনটা ভালোই কাটল। এবার তার গন্তব্যস্থল গড়লপুর, কিন্তু কেশব আর তার পরিবার সুব্রতকে বারবার বারণ করল ট্রেনের রাস্তায় না গিয়ে অন্য কোনো পথে যেতে, কারণ গড়লপুরের সেই অতিলৌকিক ঘটনাগুলো কেশবরাও জানত। যদিও এইসব ঘটনা এখন আর ঘটে না, তবুও তো সাবধানের মান নেই। কিন্তু সুব্রত শহরের ছেলে, এসব ভূত প্রেত দৈত্য দানবে সে কোনোদিনই বিশ্বাসী ছিল না। কেশবদের মুখ থেকে এসব কথা শুনে সুব্রত হো হো করে হেসে তাদের কথা উড়িয়ে দিয়ে বলল, কেশব, ধুর, এখনকার এই আধুনিক যুগে এসব কেউ ভূত প্রেতের কথা বিশ্বাস করে? এগুলো মানুষের ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়। কেশবদের একান্ত বারণ সত্ত্বেও সুব্রত বেরিয়ে পড়ল। সন্ধ্যা 6টায় ট্রেন। যথাসময় ট্রেন এলো। সুব্রত ট্রেনে উঠল। ট্রেনে ওঠার সাথে সাথে আকাশ মেঘে ঢেকে গিয়ে এক পশলা বৃষ্টি নামল। ট্রেনে যাত্রী খুব একটা বেশি নেই বললেই চলে। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কয়েকজন বসে আছে। সুব্রত জানলার ধারে একটা ফাঁকা সিট দেখে বসল। ট্রেনটা চলতে শুরু করলো। কিন্তু আজব ব্যাপার, ট্রেনটা 2টো স্টেশন পার করার পরেই হঠাৎ একটা শব্দ করে থেমে গেল। শোনা গেল রেল লাইনে নাকি কিছু গন্ডগোল হয়েছে। শোনা গেল ট্রেনটা ছাড়তে নাকি বেশ খানিকটা সময় লাগবে। সুব্রত আর কি করে, ব্যাগ থেকে একটা ইংরেজি ম্যাগাজিন বের করে পড়তে শুরু করলো। ট্রেনটা ছাড়লো প্রায় ঘন্টা 2 পর। হাতের ঘড়ির দিকে তাকিয়ে সুব্রত দেখতে পায় প্রায় 8:30। এতক্ষণে তার গড়লপুরে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু কপাল মন্দ থাকলে যা হয়। এসব ভেবেই সে আবার ম্যাগাজিনে মন দিল। কিন্তু ট্রেনের দুলুনিতে তার চোখ যে ঘুমে কখন জড়িয়ে এসেছে তা তার খেয়াল নেই। এমনিতেই রোজ দুপুরে খাওয়ার পর ঘণ্টাখানেক ভাত ঘুম দেওয়া তার নিত্য অভ্যাস। আজ দুপুরে কেশবদের বাড়িতে ভুড়ি ভোজটাও বেশ ভালোই হয়েছে।
তার উপর ট্রেনের দুলুনি। সুব্রত ভাবল এখনো গড়লপুরে পৌঁছতে অনেকটা সময় লাগবে, ততক্ষণ একটু ঝিমিয়ে নেওয়া যাক না। এই ভেবে সে ম্যাগাজিনটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ট্রেনের সিটে গা এলিয়ে দিল। এমনিতে তার পাশের সিটগুলো ফাঁকা। প্রথমে একজন বৃদ্ধ ভদ্রলোক ছিলেন বটে, তবে তিনিও আগে স্টেশনে নেমে গেছেন। সুব্রত নিশ্চিন্তে মাথার পেছনে 2 হাত রেখে তাতে হেলান দিয়ে চোখ বুজল। গড়লপুর যাবেন বুঝি? হঠাৎই একটি মেয়েলি কণ্ঠস্বরে তন্দ্রাভঙ্গ হল সুব্রতর। চোখ খুলতেই সে দেখতে পেল তার ঠিক সামনের সিটেই বসে আছে এক যুবতী। তবে এক ঝলক দেখেই সুব্রতর বেশ ভালো লেগে গেল। অপূর্ব সুন্দরী সে, গায়ের রং যেন দুধে আলতা, পরনে তার লাল রঙের শাড়ি, কোমর পর্যন্ত এলো চুল, আর কপালে ছোট্ট লালটি। তবে সবথেকে সুন্দর হলো তার চোখ দুটো। সেই 2 চোখের মায়াবী অব্যয় সুব্রতকে যেন কোনো এক অজানা স্বপ্নের দেশে নিয়ে যাচ্ছিল। কি হলো, কি দেখছেন অমন করে? মেয়েটির কথায় ঘোর কাটল সুব্রতর। আমতা আমতা করে বলল, আগে না, মানে। কি মানে করছেন বলুন তো? গড়লপুর যাচ্ছেন বুঝি? হ্যাঁ, আসলে ওখানে আমাদের একজন আত্মীয় খুব অসুস্থ, তাই তাকে দেখার জন্যই যাচ্ছি। কিন্তু আপনি কি করে জানলেন যে আমি গড়লপুরেই যাব? জানি, আমি সবই জানি। তা আপনিও কি সেখানেই যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমিও গড়লপুরেই নামব, ওখানেই আমার বাড়ি। ও আচ্ছা। ভালোই হলো। দেখুন, এই কামরায় আমরা 2জন ছাড়া আর কেউ নেই। যে 2জন ছিল তারাও একটু আগে নেমে গেলেন, তাই আপনাকে ঘুম থেকে ডেকে তুললাম, কিছু মনে করবেন না। সুব্রত তাকিয়ে দেখল যে সত্যি এই কামরাটা পুরো ফাঁকা, শুধু তারা 2জন। সুব্রত বলল, আরে না, মনে করব কেন, এই তো বেশ হলো, আর 2জনে মিলে বাকিটা পথ গল্প করতে করতে যাওয়া যাবে। সুব্রতর কথায় মেয়েটি একটু মুচকি হাসল। 2-একটা কথার পর সুব্রত জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমি সুব্রত রায়, আপনি? আমার নাম সৌদামিনী। সুব্রতর নামটা খুব চেনা চেনা লাগছিল, কিন্তু কোথায় যে শুনেছে সেটা কিছুতেই মনে করতে পারল না। কি হলো, কি ভাবছেন? আরে না, কিছু না। হঠাৎ মেয়েটি সুব্রতকে একটা অদ্ভুত প্রশ্ন করল, আচ্ছা, আপনি কখনো ভূত দেখেছেন? মেয়েটির মুখ থেকে এমন উদ্ভট প্রশ্ন শুনে সুব্রত না হেসে থাকতে পারল না। বলল, এই যুগে দাঁড়িয়ে আপনি এখনো ভূত প্রেতে বিশ্বাস করেন নাকি? আমি কিন্তু এসব অলৌকিক বিষয় একদম বিশ্বাস করি না। এগুলো জাস্ট ছেলে ভোলানোর কিছু কনসেপ্ট, ওইসব গল্পে বা সিনেমাতেই চলে, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। সুব্রতর কথায় মেয়েটি চুপ করে গেল। সুব্রত দেখল মেয়েটির মুখটা কেমন যেন থমথম করছে। কি হলো, আমার কথায় বুঝি আপনি রাগ করলেন? মেয়েটি এবার গম্ভীর স্বরে বলল, কিন্তু আমি যদি আপনাকে ভূত দেখাই তাহলে কি আপনি বিশ্বাস করবেন? কথাটা শুনে সুব্রত আবার হেসে ফেলল। বলল, আপনি আমাকে ভূত দেখাবেন? তা বেশ তো, দেখান। কিন্তু পর মুহূর্তে যে এমন একটা কিছু ঘটবে সেটা সুব্রত স্বপ্নেও কল্পনা করতে পারেনি। মেয়েটির কথা শেষ হওয়ার আগে ট্রেনের সমস্ত আলোগুলো যেন দপদপ করতে শুরু করলো, আর পর মুহূর্তেই সুব্রত যা দেখল তাতে ওর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ওর সামনে যে সুন্দরী মেয়েটি এতক্ষণ বসেছিল, এখন তার চেহারাটা একটা বিভৎস আকৃতি ধারণ করেছে। ওর কপাল থেকে রক্ত পড়ছে, মুখটা পুরো সাদা আর ফ্যাকাশে হয়ে গেছে। মুখের কোথাও যেন এতটুকু রক্ত নেই, আর চোখ দুটো যেন টাটকা রক্তের মতো লাল, আর সারা দেহ ক্ষত বিক্ষত। সেখান থেকে
রক্ত চুইয়ে পড়ছে। সুব্রত ভয়ে চিৎকার করে উঠল, কে তুমি? তুমি কে? কে তুমি? আমি কে? কেন তুমি চিনতে পারছো না? আমি সৌদামিনী, সৌদামিনী রায়, যার সঙ্গে একদিন তোমার ঠাকুরদাদার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু তোমাদের পরিবার এত যৌতুক চেয়েছিলেন, সেটা আমার গরিব স্কুল মাস্টার বাবা জোগাড় করতে পারেননি। সেদিন আমার বাবা তোমাদের বাড়ি থেকে অপমানিত হয়ে বাড়ি ফিরেছিলেন। আমাদের বিয়েটা ভেঙে গিয়েছিল। এদিকে আমাদের বাড়িতে বিয়ের সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছিল। বাবা খুব ভেঙে পড়েছিলেন। স্থির করেছিলেন আমাদের বসত বাড়িটাই বিক্রি করে দেবেন আমার বিয়ের জন্য। সে ব্যবস্থাও তিনি করে ফেলেছিলেন। তোমাদের চাহিদা মতো যৌতুকও তিনি জোগাড় করে ফেলেছিলেন। আর সে কথা জানাতেই একদিন তোমাদের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন যে তোমার ঠাকুরদাদার বিয়ে অন্য জায়গায় স্থির হয়ে গেছে। সেদিন আমার অসহায় বাবা বাড়ি ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় মারা যান। দিনটা ছিল 16ই ফাল্গুন। বাবা ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ ছিল না। বাবার মৃত্যুর পর আমিও এই রেল লাইনে এসে আত্মহত্যা করি। আর মৃত্যুর পর আমার বাবার সঙ্গে দেখা হয়েছে। ওই দেখো, আমার বাবা বসে আছেন। সুব্রত দেখল ওর পাশের সিটেই বসে আছেন একজন বৃদ্ধ, কিন্তু তার চেহারাও সৌদামিনীর মতোই ভয়ঙ্কর। সুব্রত চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও! আর পর মুহূর্তেই শুনতে পেল একটা বিকট হাসির শব্দ। না, কোনো একজনের নয়, মনে হচ্ছে একসঙ্গে অনেকগুলো মানুষ অট্ট হাসিতে ফেটে পড়েছে, কিন্তু তাদের কাউকেই দেখা যাচ্ছে না। সুব্রত প্রচন্ড ভয়ে সিট থেকে উঠে ট্রেনের দরজার দিকে এগিয়ে গেল। গড়লপুর ঢুকতে এখনো কিছুটা সময় দেরি। কি করবে এখন সে? কিভাবে এই অভিশপ্ত প্রেতাত্মাদের হাত থেকে নিজেকে রক্ষা করবে? এমন সময় হঠাৎ কাঁধের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব হতেই চমকে পিছন ফিরে দেখল তার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে সৌদামিনী। না না, সৌদামিনী নয়, সৌদামিনীর প্রেতাত্মা। পরক্ষণে সে তার রক্তাক্ত হাত দুটো বাড়িয়ে দিল সুব্রতর দিকে। সুব্রত হাত জোর করে মিনতি করল, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় আমায় ছেড়ে দাও। আমি তো কোনো দোষ করিনি, যা করেছে আমার পরিবার। আমাকে কেন মারছো তোমরা? সেদিন আমিও তো কোনো দোষ করিনি, তবুও আমাকে মরতে হয়েছিল। আজ তোকেও আমার হাতে মরতে হবে, মরতেই হবে, কারণ তুই ওই বংশের ছেলে। এই বলে সৌদামিনী সুব্রতকে ট্রেন থেকে এক ধাক্কায় বাইরে ফেলে দিল। ট্রেনের আওয়াজে সুব্রতর চিৎকারের শব্দ প্রায় চাপাই পড়ে গেল। পরদিন রাস্তার ধার থেকে সুব্রতর রক্তাক্ত দেহটা উদ্ধার করেছিল গ্রামবাসীরা। এরপর মাস কয়েক সবকিছুই ঠিকঠাক চলছিল। সুব্রতর মৃত্যুতে গড়লপুরের গ্রামবাসীদের মনে কোনো আতঙ্কের সৃষ্টি হয়নি, কারণ যে জায়গায় তার দেহটা পাওয়া গিয়েছিল সেটা গড়লপুর স্টেশন থেকে কিছুটা দূরে। আর পোস্টমর্টেমে জানা গেছে সুব্রত নাকি নিজেই ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তাই এই বিষয়টা নিয়ে কেউ খুব একটা চিন্তিত ছিল না। সবাই আগের মতোই ট্রেনে যাতায়াত করছিল। সময়টা দুর্গাপুজোর ঠিক পরেই। একদিন গড়লপুর গ্রামের এক গরিব চাষির ছেলে রবি কোনো একটা বিশেষ কারণে কৃষ্ণপুর যাচ্ছিল। ঠিক ছিল রাতের ট্রেনে বাড়িতে ফিরে আসবে। এমনিতে রাত 9টার মধ্যেই তার বাড়ি ফিরে আসার কথা, কিন্তু 10টাতেও যখন ছেলে বাড়ি ফিরল না, তখন ওর বাড়ির লোক বেশ চিন্তিত হয়ে পড়ল। রবির বাবা স্টেশনে গিয়ে খবর নিল যে রাতের ট্রেন যথাসময়ে গড়লপুর স্টেশনে পৌঁছেছে। তাহলে অনেকক্ষণ আগেই তো ছেলের বাড়ি ফিরে যাওয়ার কথা।
রবির বাবা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। একবার ভাবল হয়তো গ্রামে কোনো বন্ধুর বাড়িতে গেছে, তাহলেও তো এত রাত করার কথা নয়। রবির বাবা গ্রামের ছেলের বন্ধুদের বাড়িতে গিয়েও খোঁজ করল, কিন্তু সেখানেও তো ছেলে যায়নি। তবে গেল কোথায় রবি? কোনো কারণে ট্রেনটা মিস করেনি তো? এসব ভাবতে ভাবতে সে বাড়ি ফিরে গেল। রবির বাবা মা সেদিন সারা রাতটা জেগেই কাটালো। ভাবল ছেলে হয়তো নিশ্চয়ই পরের দিন ফিরে আসবে, হয়তো কোনো কারণে ফেরার ট্রেনটা পায়নি। কিন্তু পরদিনও যখন রবি বাড়ি ফিরল না, তখন ওর বাবা মা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। রবির বাবা পরের দিন সকালবেলায় ট্রেন ধরে কৃষ্ণপুর গেলেন, যেখানে দুদিন আগে রবি গিয়েছিল। সেখানে গিয়েও তিনি জানতে পারলেন যে রবি যথাসময় ট্রেন ধরার জন্য রওনা দিয়েছে। তারপর যে কি ঘটেছে সেটা কেউ জানে না। চোখের জল মুছতে মুছতে রবির বাবা বাড়ি ফিরেছিলেন সেদিন। তবে রবির আর কোনোদিন কোনো খোঁজ পাওয়া যায়নি। নিজের একমাত্র সন্তানকে হারিয়ে রবির মা শয্যা নিলেন। এই ঘটনার কয়েকদিন পরে হঠাৎ একদিন গ্রামবাসীরা জানতে পারে যে কদিন আগে এই গ্রামেরই এক বৃদ্ধ ভবানন্দ মুখুজ্জির বাল্যবন্ধু কৃষ্ণপুর থেকে বিকেলে ট্রেনে তাদের বাড়িতে এসেছিলেন। তারও পরের দিন ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু 3 দিন হয়ে গেল তিনি বাড়ি পৌঁছননি। তাই তার ছেলেরা বাবার খোঁজ করতে এই গ্রামে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল ভবানন্দ বাবুর বন্ধু তাদের বাড়িতে আসেনি। তাহলে তিনি গেলেন কোথায়? গ্রামবাসীদের মনে আবার নতুন করে একটা ভয় দানা বাঁধতে আরম্ভ করল। তবে কি রাতের ট্রেন থেকে যাত্রীরা নিখোঁজ হয়ে যাচ্ছে? কিন্তু আরও যারা ওই ট্রেনে যাতায়াত করছেন তাদের তো কিচ্ছু হচ্ছে না। তাহলে কি বিষয়টা অন্য কিছু? তবে এই প্রশ্নের উত্তর কারোরই জানা ছিল না। এই গ্রামেই থাকতেন একজন বৃদ্ধ। শোনা যায় তার বয়স নাকি 100 পেরিয়েছে। এই গ্রামের এই পুরনো শিব মন্দিরে তিনি থাকতেন। সবাই তাকে পাগলা বুড়ো বলেই চিনত। তিনি একদিন একটা অদ্ভুত কথা বললেন। আমি জানি এইসব তাদেরই কীর্তি। ওরা কাউকে ছাড়বে না, কাউকে না, সবাইকে মারবে, সবাই মরবে, সবাই মরবে, সবাই। তখন মন্দিরে যারা উপস্থিত ছিল সবাই বেশ ঘাবড়ে যায়। অনেকে ভেবেছিল যে পাগলা বুড়ো হয়তো ভুলভাল বকছে, তাই তারা তার কথায় খুব একটা কান দেয়নি। ওদিকে মাঘ মাস পেরিয়ে ফাল্গুন পড়ল। জানা গেল বকুলপুর গ্রামে একটা খুব বড় কীর্তনের দল এসেছে। আগামীকাল সেই গ্রামে খুব বড় করে কীর্তন হবে। দূর দূরান্ত থেকে সেখানে মানুষ কীর্তন শুনতে আসবে। গড়লপুরের কিছু গ্রামবাসীরা ঠিক করলো তারা দল বেঁধে সেখানে যাবে। সারা দিন ধরে সেখানে কীর্তন হবে। সকালে ট্রেনে গিয়ে বিকেলের গাড়িতে তারা ফিরে আসবে। যদিও অনেকেই এ বিষয়ে আপত্তি তুলেছিল, তবু শেষ পর্যন্ত তারা সেই গ্রামে গেল। কিন্তু বিকেলবেলায় ট্রেনে আসার সময় ট্রেনটা মধুপুর স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল। সঙ্গে মুষলধারে বৃষ্টি আর বজ্রবিদ্যুৎ। অসময়ে এমন দুর্যোগ দেখে যাত্রীরা বেশ ভয় পেয়ে গেল। তারা মনে মনে ঈশ্বরকে স্মরণ করতে লাগলো। আর এমন সময় হঠাৎ ট্রেনটা দাঁড়িয়ে পড়ল। শোনা গেল প্রচণ্ড ঝড়ে নাকি লাইনে গাছ পড়েছে। সেটা সরিয়ে আবার ট্রেন চালানো শুরু করতে বেশ কিছুটা সময় লাগবে। একজন যাত্রী বলে উঠল, হরিদা, ভালোই ভালোই এখন গ্রামে পৌঁছতে পারলে বাঁচি। আর কথাটা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ ট্রেনে লোডশেডিং হয়ে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। পাশের সিটে বসে থাকা মানুষটাকেও ভালো করে দেখা যাচ্ছে না। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বাইরের প্রকৃতিতেও বিরাজ করছে এক নিশ্ছিদ্র অন্ধকার। যাত্রীরা ভয় পেয়ে গেল।
বাইরে ঝিঁঝি পোকার ডাক আর ব্যাঙের গ্যাঙর গ্যাঙর শব্দ ওই ভয়ের অনুভূতিটাকে যেন আরো গভীর করে তুলল। তারা মনে মনে ইষ্ট নাম জপ করতে লাগলো। আর এমন সময় তাদের নাকে একটা পচা দুর্গন্ধ এসে লাগলো। মনে হচ্ছে যেন কাছে পিঠে কোনো কুকুর বা বিড়াল মরে পচে আছে। হঠাৎ ট্রেনের জানলা দিয়ে একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস এসে তাদের গায়ে লাগলো। যদিও এখন তেমন একটা গরম নেই, তার উপরে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, তবুও এতটা ঠান্ডা বাতাস আসার তো কথা নয়। একজন যাত্রী বলল, ট্রেনের জানলাগুলো বন্ধ করে দিলেই মনে হয় ভালো হবে। অন্য যাত্রীরাও তার কথায় সায় দিল। আর যেই না একজন জানলা বন্ধ করতে যাবে, সে দেখল জানলার ওই পাশে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। অন্ধকারে তাকে ভালো করে দেখা যাচ্ছে না, শুধু তার চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। যাত্রীটি ভয়ে প্রচন্ড চিৎকার করে দুপা পিছিয়ে এলো। আর পর মুহূর্তে ট্রেনে থাকা সকল যাত্রী এক অতি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হলো। তারা দেখল তাদের চারপাশে বসে আছে অনেকগুলো ছায়ামূর্তি, কিন্তু তাদের সমস্ত শরীর সাদা চাদরে ঢাকা। শুধু তাদের চোখগুলো আগুনের ভাঁটার মতো জ্বলছে। যাত্রীরা ভয়ে চিৎকার করে উঠল। আর অদ্ভুতভাবে সেই একই সময় ট্রেনের চালক আর গার্ডও তাদের কামরায় একই ঘটনা দেখে চলেছে। আর এই ঘটনা দেখে নিজের জ্ঞানে থাকতে পারল না কেউ। ট্রেন চালক সঙ্গে গার্ড দুজনেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন ধীরে ধীরে সেই আবছা ছায়া মূর্তিগুলো উঠে দাঁড়িয়ে যাত্রীদের দিকে এগিয়ে আসছে। একজন যাত্রী কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কারা কারা তোমরা তোমরা কারা? সঙ্গে সঙ্গে বিভৎস ভয়ানক কণ্ঠে সমস্বরে উত্তর এলো, আমরা আবার ফিরে এসেছি। আজ তোরাও মরবি আমাদেরই মতো। যাত্রীরা ভয়ে চিৎকার করতে গেল, কিন্তু তাদের কারোর মুখে কোনো কথা নেই, যেন গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। এমন সময় ট্রেনটা আবার নিজে থেকে চলতে শুরু করলো। বিনা ট্রেন চালকে ট্রেনটা কিছুটা দূর এগিয়ে যেতে একসময় সব কিছু শেষ হয়ে গেল। পরের দিন সকালে রেল লাইনের ওপর থেকে ট্রেনের ভাঙাচোরা অংশগুলো উদ্ধার হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হল সেখানে একটাও মৃতদেহ পাওয়া যায়নি। কোথায় গেল সেগুলো? অনেক তদন্ত হওয়ার পরেও জানা যায়নি যে দুর্ঘটনাটা ঠিক কী কারণে ঘটেছিল। গড়লপুরের যেসব গ্রামবাসীরা সেদিন কীর্তনে যায়নি, তারা ঠিক করল যে পাগলা বুড়োর কাছ থেকে পুরো ঘটনাটা জানবে। তার কাছ থেকে সেদিন তারা জানতে পেরেছিল আজ থেকে প্রায় ৮০-৯০ বছর আগে ঠিক ওই জায়গাতেই একটা মারাত্মক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। সেদিনও একটা ট্রেন গড়লপুর স্টেশনে ঢোকার ঠিক আগের মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে এবং সেদিন ট্রেনের সমস্ত যাত্রীরা মারা গিয়েছিল। তাদের ছিন্ন ভিন্ন দেহাংশগুলো রেল লাইনের ওপরেই পড়েছিল। তদন্তে জানা গিয়েছিল রেল কর্তৃপক্ষের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছিল, আর সেই তারিখটা ছিল ১৬ই ফাল্গুন। তারপর থেকে গড়লপুর স্টেশন এবং তার আশেপাশে নানান রকমের ভৌতিক কাণ্ড কারখানা ঘটতে থাকে। সেই কারণেই ট্রেন চলাচল বন্ধ ছিল বেশ কিছুদিন। আর এই গ্রাম ছেড়েও সবাই তখন অন্য জায়গায় চলে গিয়েছিল। তারপর অনেক বছর কেটে যায়, নতুন করে আবার জনবসতি গড়ে ওঠে।
কি কুক্ষণেই যে সরকার এখানে আবার নতুন করে ট্রেন চালানো শুরু করলো কে জানে। স্বজনহারা গ্রামবাসীরা সেদিন চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে এসেছিল। তবে এই দুর্ঘটনার পরে কেটে গেছে আরও কয়েকটা মাস। এর মধ্যে আর কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। তবে মাঝে মধ্যেই ওই রেল লাইনে ট্রেন দুর্ঘটনার এক বিকট কান ফাটার শব্দ শোনা যায়, যে শব্দ শুনে আজও গ্রামবাসীদের বুক কেঁপে ওঠে। প্রচণ্ড ভয়ে আছে গ্রামবাসীরা। তাহলে কি আবার কোনো অমঙ্গলের মেঘ ঘনিয়ে আসতে চলেছে এই গড়লপুরের গ্রামবাসীদের ওপর? শুনলেন বর্ষা রাতের ট্রেনে বিপদ। আমাদের নিবেদনের গল্পগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডের প্রশ্নটি কি ছিল এবং সঠিক উত্তর কে কে দিয়েছিলেন। প্রশ্নটি ছিল, গল্পে হরনাথ বাবু ভৃত্য হরিপদকে দিয়ে চিঠি মারফত খবর পাঠিয়েছিলেন যে যজ্ঞ করার জন্য তিনি একটি স্থান নির্বাচন করেছেন এবং সেটি একটি বিশেষ জায়গায় সকলে পৌঁছলে তাদেরকে বলবেন, এবং তারা কথা মতো পরদিন সন্ধ্যাবেলায় সেই জায়গায় এসে উপস্থিত হয়। এখন প্রশ্নটি ছিল, সেই বিশেষ জায়গাটি কি ছিল, যার সঠিক উত্তরটি হচ্ছে গ্রামের বাইরে তে মাথার মোড়ের বটতলা। আমাদেরকে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছেন দক্ষিণ 24 পরগনা থেকে কৌশিক, হুগলি ধনিয়াখালী থেকে রাজু মণ্ডল, হুগলি জেলার বালিপুর থেকে পার্থিব সামন্ত, উলুবেরিয়া শ্যামপুরে গুজারপুর থেকে নেপাল সামন্ত, দক্ষিণ 24 পরগনার গ্রাম বুরুল থেকে শিপড়া, মিরাট থেকে সঞ্জীব, বনগাঁ থেকে স্বস্তিকা ভৌমিক, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন। এছাড়া কমেন্ট করেছেন হাবিবুল শেখ, জলপাইগুড়ি থেকে মিতু, হালিশহর থেকে বর্ণালী, ধূপগুড়ি থেকে আশা, সায়ন্তনী নস্কর হুগলির উত্তরপাড়া থেকে, হেমা দত্ত মিত্র মধ্যমগ্রাম থেকে, চাকদহ থেকে আরোহী মণ্ডল এবং বৈশাখী ঘোষ, বোম্বাই থেকে বোরহান, হাওড়া ডোমজুর থেকে মুন্না মাল্লিক, পূর্ব মেদিনীপুর থেকে চন্দন মণ্ডল, পোয়ালি 3 নম্বর পোল বুরুল নদীর কাছ থেকে মান্টি, বারুইপুর থেকে শঙ্কর মণ্ডল, বাংলাদেশ ফরিদপুর জেলা থেকে জাকরিয়া ইসলাম, কলকাতা শোভাবাজার থেকে প্রণব পোদ্দার, বাংলাদেশ ঢাকা থেকে সোহেল রানা, গড়িয়া থেকে অভিজিৎ ভৌমিক এবং শুক্লা ভৌমিক, সাঁতরাগাছি থেকে আরতি বেজ ও রাজু মণ্ডল, কাকদ্বীপ থেকে ঈশানদিতা, হুগলি জেলার খন্নান থেকে শুভেন্দু মাঝি এবং পশ্চিম মেদিনীপুর জেলার গোপীগঞ্জ থেকে আকাশ মান্না। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি মন দিয়ে শুনে গল্পের সঠিক উত্তর কমেন্ট বক্সে লেখার জন্য। অনেকেই কমেন্ট করেছেন কিন্তু আপনাদের নাম মেনশন করেননি, অথবা আপনাদের নাম লিখেছেন সঠিক উত্তরটি কমেন্টে লেখেননি। তাদের নাম আমি এই গল্পে পড়তে পারলাম না। তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা আজকের এই গল্পে আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন অবশ্যই মেনশন করতে ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা রোমাঞ্চকর কাহিনীর সাথে নতুন কোনো এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।